সংস্কারের গতি বলেন, বিচারের গতি বলেন, সবই তো স্লো। তো এখন ডিসেম্বর থেকে জুন 6 মাসে কি করতে পারবে? আপনাকে কেউ কেউ ব্যর্থ করতে চায়। এই দেশ 17 বছর ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের কোনো ছেলে পেলে যদি চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, কোনো রকম দখলবাজি করে, তাদেরকে কেন আইন প্রয়োগকারী সংস্থা আইনের আওতায় আনছে না? ইলেকশন বয়কট করা আন্দোলনকে বিরাট সামনের দিকে নিয়ে গেছে। সবাই মিলে আমরা যেন কটাক্ষ করে আক্রমণাত্মক কোনো কাজ না করি, তাহলে ফ্যাসিবাদ তারা কিন্তু পুনরুজ্জীবিত হবে, তারা কিন্তু সুযোগ পাবে। এনসিপি তো পথ দেখাই দিল। তো তারা যাবে ওখানে ঠান্ডা পানি খাওয়াবে, আর অন্যরা লাঠি পিঠা খাবে, গ্রেপ্তার হবে। এটা তো হয় না। জুলাই আগস্টে যে তাদের পজিশনটা ছিল, বা তার পরবর্তীতে 2-3 মাস যে অবস্থানে ছিল, কিন্তু তারা যেই পথ দেখাইতেছে, যেভাবে করতেছে, তারা আস্তে 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 বিতর্কিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা আসলে এই অনুষ্ঠান আলোচনা করে থাকি আগামী দিনের রাজনীতি কেমন চাই, একই সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চরফ্যাশন মনপুরার হৃদয়ের মণি, সাবেক 3বারের সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু এজিএস জনাব নাজিমুদ্দিন আলম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ গিয়াস, তোমার এই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। আমি আসলে শুরুতেই একটু জানতে চাই, বিগত 15 বছর আসলে বাংলাদেশে নির্বাচনের যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা আসলে ছিল না। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আসলে ওনারা বলছেন 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে তারা কাজ করছেন: সংস্কার, নির্বাচন এবং বিচার। সাম্প্রতিক জাপান সফর উনি আসলে বলেছেন যে একটি দল মাত্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আসলে বাকি দলগুলো চায় না। আসলে এইটার বাস্তবতা কি? আসলে কি আপনারা একই নির্বাচন চান না অন্য দল নির্বাচন চায়? এখন জাপানে গিয়ে, বিদেশে গিয়ে উনি যে কথাটা বলছেন, এটা তো ঠিক না আসলে। এখন খুবই একজন সম্মানিত ব্যক্তি, একজন বরেণ্য ব্যক্তি, নোবেল লরিয়েট। আমাদের সবাই তাকে আমরা অভিভাবক হিসাবে সম্মান করি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা আমরা ছিলাম, সবাই ঐক্যবদ্ধভাবেই তাকে আমরা অভিভাবক হিসাবে। তো বিষয়টা পত্রিকায় যেভাবে আসছে, এইভাবে উনি কি বলছেন কি না, তো ব্যাপারটা যদি সত্যি সত্যি এভাবে বলে থাকেন, তাতে এটা সম্পূর্ণ অসত্য। একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় না, বরঞ্চ আমরা যেন আজকে পত্রিকাও আসছে, জাতীয় পত্রিকায়, প্রায় 100 দল চায় ডিসেম্বরে নির্বাচন। এখন ব্যাপারটা স্যার কিভাবে বলছেন, এটা একটা চিন্তার ব্যাপার। তো যে দল চায় সেটা দল এখন পর্যন্ত নিবন্ধিত দল না, যারা চায় না, অর্থাৎ এনসিপি। এনসিপিকে আমরা স্বাগত জানাই, নতুন পার্টি, শত ফুল ফুটতে দিতে হবে। তো আরো পার্টি হতে পারে, কোনো সমস্যা নাই। ডেমোক্রেটিক সিস্টেমে পলিটিক্যাল পার্টি গঠন হতেই পারে। তো রাজনীতি সকলেই করার অধিকার আছে। বহুত্ববাদ, বহুদলীয় গণতন্ত্র, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি প্রতিষ্ঠাতার চেয়ারম্যান, সফল বাংলাদেশের সফল এবং প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক। তিনি তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তো বহুদল থাকবে, বহু মত থাকবে, এটাই তো গণতন্ত্র, এটাই তো আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের দেশের কালচার, দেশের সংস্কৃতি। এই সংস্কৃতি তো নষ্ট করে দিছে বারবার আওয়ামী লীগ। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বাকশাল কায়েম করেছে। এখন আবার শেখ হাসিনা সকল মত পথ যারা বিরোধী ছিল তাদেরকে ভোটই করতে দেয় না। 17-15 বছর 3বার তারা একা একা আমি ডামি ভোট, 24 সালে, 18 সালে
দিনের ভোট রাতে সম্পন্ন করলো। 14 সালে তো আমরা ইলেকশনে যাই নাই, বিকজ শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা আমরা বিশ্বাস করতাম, সেটা প্রমাণিত হয়েছে। এবং উনি একটা ফ্যাসিবাদী কায়দায় দেশটাকে পরিচালনা করার চেষ্টা করেছেন, যার ফলে তার পরিণতি একটা পর্যায়ে বিস্ফোরণ ঘটছে, বাংলাদেশের জনগণের অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এটা গণ অভ্যুত্থান, সাধারণ মানুষের অভ্যুত্থান। আমরা 17টি বছর আন্দোলন করেছি, 17টি বছর আমরা ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। এখন পৃথিবীতে গণতন্ত্রই সকলের কাছে গ্রহণযোগ্য, এবং এটার মাধ্যমেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একে একে ধারাবাহিকভাবে সুসংহত হবে, সমৃদ্ধ হবে। এর কোনো বিকল্প নাই। যদি জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, তাহলে এক পর্যায়ে আমাদের দেশ শক্তিশালী হবে, গণতান্ত্রিকভাবে শক্তিশালী হবে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সামাজিক প্রতিষ্ঠানগুলো এবং মানবিক প্রতিষ্ঠানগুলো, আইনের প্রতিষ্ঠান, বিচার বিভাগ, তারপরে নির্বাচন কমিশন, সব প্রতিষ্ঠানগুলো খুব স্বাধীনভাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে। আর যদি আবার ফ্যাসিবাদী কায়দায় কেউ আসতে চায়, আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই যে সাম্প্রতিক সময় আসলে এখন ইলেকশনটা হলো ইম্পর্টেন্ট, নির্বাচনটার কোনো বিকল্প নাই। আপনার যদি বলেন যে ডিসেম্বর অথবা জুন, এটা নিয়ে যদি আমরা টানাহেঁচড়া করি, আবার কেউ বলে 5 বছর, সরকারের তরফ থেকেই তাদের উপদেষ্টাদের ভিতরে কেউ বলে 5 বছর, প্রেস সেক্রেটারি বলে যে 5 বছর তো এই দেশকে, এই সরকারকে থাকতে দিতে চায়। এক এক সময় এক একটা বলা হচ্ছে। এখন স্যারেও বলছে এটা, আর স্যারের বক্তব্য যে স্থির থাকবে, প্রধান উপদেষ্টার বক্তব্য যে ওনার জায়গায় স্থির থাকবে, সেটা আমরা কিভাবে বুঝবো? কিছুদিন আগে দেখলাম বললেন যে না, আওয়ামী লীগের প্রশ্ন করা হয়েছিল, এক সাংবাদিক প্রশ্ন করেছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবেন, না এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। তো পরিকল্পনা নেই, আবার তো যেই চাপ দিলেন শাহবাগে, তারপরে তার বাসার দুয়ারে বিক্ষোভ করা হলো, এনসিপি যায় প্রতিবাদ করলো, তখন তো সে নিষিদ্ধ করলো একটা চাপে। তো এখন আপনার তখন আমরা এখন কি বুঝতে পারি যে আসলে কি তার চিন্তাধারা অনুযায়ী উনি রাষ্ট্র পরিচালনা করতে পারছেন? এই প্রশ্ন তো চলে আসে। এখন কিভাবে আস্থা রাখতে পারি, কিভাবে বিশ্বাস করতে পারি? কেউ কোনোভাবে একটি বিশেষ মহল অথবা একটি স্বার্থন্বেষী মহল, আমাদের সম্মানিত ব্যক্তি, আমাদের অভিভাবক যারা, আমরা সবাই মিলে তাকে বসিয়েছি। ক্যান্টনমেন্টের সেনা প্রধান সহ আমরা সবাই তো, সকল রাজনৈতিক দল বসে তাকে অভিভাবক নেওয়া হয়েছে। কারো একক কথা, একক সিদ্ধান্ত হয় নাই। তো ক্যান্টনমেন্টে বসে সিদ্ধান্ত হয়েছে। এখন ক্যান্টনমেন্টে সকল রাজনৈতিক দল মিলে সম্মিলিতভাবে তাকে বসানো হয়েছে। স্যারের একটা দুর্বলতা থাকতে পারে, স্বাভাবিকভাবেই ছাত্ররা ইয়াং, তারা ঝুঁকি নিচ্ছে জুলাই আগস্টে, ঠিক আছে, কিন্তু সে যদি বেশিভাবে তাদেরকে পক্ষপাতিত্ব করে, সেটা দৃষ্টিকটু হয়। জনমনে নিরপেক্ষতার প্রশ্নে স্যারে বিতর্কিত হবে। তো এটা একটু তাকে চিন্তা করতে হবে। যদি কেউ বিক্ষোভ করতে তার বাড়ির দুয়ারে চলে যায়, তাদেরকে ঠান্ডা পানি, তাদেরকে বিভিন্নভাবে আদর যত্ন করে, আপ্যায়ন করে, আর আরেকদিকে যদি আপনি কি বলে অন্য রাজনৈতিক দল ওই দেখা দেখি যখন যাবে, তাদেরকে যদি আপনি লাঠিপিটা করেন, তখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। তো এই আমি চাচ্ছি যে চিফ অ্যাডভাইজার যেন নিরপেক্ষতা না হারায়। ওনার কাছে প্রত্যেকের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, একটা নিরপেক্ষ অবস্থান থেকে উনি যেন একটা সুষ্ঠু নির্বাচন দেন। আর আপনি যেটা বলছেন যে সংস্কার বিচার, এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। এটা আমাদেরও দাবি, সংস্কার এবং বিচার। আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেই অন্যায় করেছে, জনগণের উপরে যে পাখির মতো গুলি করে হত্যা করেছে, জুলাই আগস্টে যে ছাত্রদেরকে উপরে হামলা করেছে, খুন করেছে, গুম করেছে, 17 বছর আমাদের নেতা কর্মীদের উপরে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, শত শত নেতা কর্মীকে গুম করেছে।
তো ফলে আমরা তো 17 বছর যাবৎ ভোট দিতে পারি নাই, তারপরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দলকে সংগঠিত রেখে আমরা আন্দোলন করেছি, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। তারপরে আমাদের নেত্রীকে কিভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, উদ্দেশ্যমূলকভাবে তাকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল। যাই হোক, তার অ্যাবসেন্সে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে পরিচালনা করেছেন। জুলাই আগস্টে যে বিপ্লব, যে আন্দোলন, যে ঘটনা, ওরা কোঠাবিরোধী আন্দোলন করেছিল তাদের চাকরির জন্য, যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলন ছাত্ররা করতেই পারে। শেখ হাসিনার পতন আন্দোলনে তারা প্রথমে ছিল না। একটা পর্যায়ে তারা যখন সিরিয়াস আন্দোলনে গেল তখন ওরা লাঠিপেটা করলো, গুলি করলো, হত্যা করলো। তারপরে আপনার হারুনের ভাতের হোটেলে, ডিসিডিবি হারুন তার ভাতের হোটেলে বসে সমঝোতা হয়ে গেল এবং সেখান থেকে ঘোষণা দিল যে আমরা আর আন্দোলনে নাই। আন্দোলন কিন্তু থেমে থাকে নাই। ওই সময় যখন ভাতের হোটেলে নিয়ে গেছে তখন আন্দোলন জনগণের হাতে চলে গেছে। আর আন্দোলন যখন আপনি দেখবেন ৭১-এর আন্দোলন, তখন আপনি দেখবেন ৭১-এর আন্দোলনের পূর্বে আপনার আওয়ামী লীগ নেতৃত্ব দিছে, ৭ই মার্চের ভাষণ, এটা সেটা। তো পরবর্তীতে কিন্তু দেখেন তারা যখন পালায়ে গেল, ইন্ডিয়া চলে গেল, আর শেখ সাহেবকে যখন পাকিস্তান নিয়ে গেল, তখন কিন্তু আওয়ামী লীগ নাই, জনগণের হাতে চলে গেছে। ওই ক্রান্তিকালে জিয়াউর রহমান ঘোষণা দিয়ে দিল, তখন জনগণ বলল যে সেনাবাহিনীও আছে আমাদের সাথে, আরো জনগণের সাহস বেড়ে গেল। এইখানেও দেখেন জনতার যে আন্দোলনটা, যখনই সেনাবাহিনী জনগণের কাতারে চলে আসলো, প্রথম অবস্থায় তো সেনাবাহিনী ও পুলিশ যেভাবে করছিল, সেনাবাহিনীর প্রথম অবস্থায় তো টুকটাক কিছু ভুল ত্রুটি করেছে, শেখ হাসিনার অবৈধ আদেশ কিছু শুনেছে। একটা পর্যায়ে দেখলো যে গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপট তৈরি হলো, জনগণ মাঠে নেমে গেছে, আর সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি হতে পারে না। তখন সেনাবাহিনী তার দরবার হলে মিটিং করলো, রিটায়ার্ড যারা অফিসার ছিল, সাবেক কর্মকর্তা, তারা সেমিনার করলো, তারা আবার বললো যে জনগণের মুখোমুখি সেনাবাহিনী কখনো হতে পারে না, জনগণকে সেনাবাহিনী গুলি করতে পারে না। সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য অ্যালাইড ফোর্স। তো এইটা আপনাকে বুঝতে হবে যে সুতরাং সেনাবাহিনী কিন্তু আলটিমেটলি জনগণের কাতারে আসছে। সেনাবাহিনীর ভূমিকা ছিল, হ্যাঁ, এবং সেনাবাহিনীর ভূমিকা ছিল বলেই সেনাবাহিনীর ওখানে দেখবেন সেদিন আপনার ছাত্র জনতা এবং জনগণ এবং সেনাবাহিনী একাকার সেনাবাহিনীর সাথে হাত মিলাচ্ছে। ওই সিপাহী জনতার বিপ্লবের মতো ৭ই নভেম্বরের যে ঘটনা, জিয়াউর রহমান আসলো, সিপাহী জনতা ভাই ভাই, তো ওরকম একটা প্রেক্ষাপট কিন্তু হয়ে গেছিল। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সেনাবাহিনী, বিএনপি, একটা বড় রাজনৈতিক দল এবং আরও যারা আন্দোলনে ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদের ভিতরে একটা ঐক্যমত হওয়া দরকার। সংস্কারের নামে যদি আপনি অনৈক্য সৃষ্টি করেন, সংস্কারের নামে যদি আপনি কালক্ষেপণ করেন, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এটা বিএনপি আসার পরে সংস্কার করে, বিএনপি ৩১ দফা আছে, সংস্কারের ৩১ দফা কিন্তু আমাদের বিএনপিরও দেওয়া আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ২২ সালে ২৩ সালেই ৩১ দফা দিয়ে, ২৭ দফা ছিল, পরে আমাদের মান্না ভাই, অন্যান্য জুনায়েদ সাকি, সাইফুল ভাই, বামপন্থী যারা ছিল, বিপিনুর, সবার সাথে আলোচনা করে আমরা ৩১ দফা, হ্যাঁ, কর্নেল অলি আহমেদ, যারা যারা রাজনৈতিক দল ছিল ফ্যাসিবাদ বিরোধী, সকলের সাথে আলোচনা করে ৩১ দফা চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্র কীভাবে চলবে, আমাদের সব কিছু দেওয়া। এখন সংস্কার যেটা তাদের গতিও দেখি স্লো, কিছু কিছু সংস্কার যেখানে করা দরকার সেটা করছে, সেটা যদি ঐক্যমত হয়ে থাকে, যে কটা ঐক্যমত হয়েছে সেটা ডিক্লেয়ার দিয়ে দেন। বাকিগুলি তো আমরা কমিটমেন্ট করব, জনগণের কাছে ম্যানিফেস্টোতে দিব, তারপরে ইলেকশন হবে। এবং সংস্কারের কথা বলে তো আপনি ইলেকশন দেরি করতে পারেন না। ইকোনমির অবস্থা কি, দেশি বিনিয়োগ হচ্ছে না, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, শুধু তো রেমিটেন্সের উপরে আছেন টিকা। আর এই রেমিটেন্স তো আমার নেতা জিয়াউর রহমানের কারণে রেমিটেন্স শুরু হয়েছে, এটা জিয়াউর রহমানের অবদান। আর আছে গার্মেন্টসের উপরে আপনি নির্ভরশীল, এই গার্মেন্টস আমার নেতা জিয়াউর রহমানের অবদান। আর বাকিগুলি কি করছে, সব তো ধ্বংস করছে। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস করেছেন, নির্বাচন কমিশন, আপনার
আপনার জুডিশিয়ারি বললাম, তারপরে আপনার কি বলে সিভিল ব্যুরোক্রেটস, ইভেন সেনাবাহিনীকে পর্যন্ত বিতর্কিত করতে চাইছে, কিন্তু সেনাবাহিনী অ্যাট লাস্ট জনগণের কাছে চলে আসছে। এই যে ফেসি বিরোধী আন্দোলন আসলে আর পুলিশ, বিডিআর, র্যাব সমানে বিতর্কিত করে ফেলেছে। তাদের মোরালি এখন ডাউন, এদের মোরালি স্ট্রং। পুলিশ ছাড়া তো চলবে না দেশ, পুলিশের মোরাল স্ট্রেংথ বাড়াতে হবে। এখানে আওয়ামী লীগের কিছু দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে, তারাও সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে না। তো সেখানেও আমাদের একটা চিন্তা সংকটের ব্যাপার, সেখানেও আমাদের একটা উদ্বেগের ব্যাপার। এই সরকার বোধহয় যদি সফল না হয়, আমরা তো বারবার ডে ওয়ান থেকে বলছি সহযোগিতা করতে চাই, কিন্তু তাদের গতি, সংস্কারের গতি বলেন, বিচারের গতি বলেন, সবই তো স্লো। তো এখন ডিসেম্বর থেকে জুন 6 মাসে কি করতে পারবে? আর জুন মাসে আপনি কিভাবে ইলেকশন করবেন? এক হলো রোজা, ফেব্রুয়ারি 20 তারিখের পর থেকে রোজা, রোজার পরে এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষার পরে আপনার কোরবানি ঈদ, তারপরে ঝড় বন্যা, গরম। আপনি গরমের ভিতরে কর্মীরা কিভাবে লাফাবে? ঝড় বন্যার ভিতরে কিভাবে আমরা ক্যাম্পেইন করব, কিভাবে ইলেকশন করব? তো এখন আপনাকে তো টাইমটা চিন্তা করতে হবে। তো একমাত্র আপনার অপশন আছে ডিসেম্বর থেকে রোজার আগে। তো রোজার আগে আমরা তো এই জন্য ডিসেম্বর বলছি। এইটা একটা সকলে ফেসিবাদ বিরোধী, সকলে যদি আমরা এ ব্যাপারে একটু সহনশীল হই, আমরা যেন একে অপরের শুধু শুধু ইগো প্রবলেমে না যাই, আমরা যার যার অবস্থানটাকে বুঝতে পারি, আমাদের নিজেদের অবস্থান কতটুকু এটা বুঝতে হবে। জামাত তাদের অবস্থান কি তারা বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে। তারা যদি নিজেদেরকে বড় মনে করে, আবার এনসিপি যদি মনে করে খুব বড়, তো নিজেকে বড় মনে করলে তো হবে না। তো আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত, হেফাজত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল সকলে মিলে, জনগণ মিলে, সকলে মিলে তারপরে আমরা ফেসিবাদকে উৎখাত করেছি। দীর্ঘদিনের প্রতীক্ষিত, দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে এই স্বৈরাচারের পতন আমরা নিশ্চিত করব, কারণ উনি আমাদের 3 বার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছে। ফলে আমরা তো গণতন্ত্র চাইবই, এদেশের মানুষ গণতন্ত্র প্রেমী, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। তো ফলে জাপানে বসে যে চিফ অ্যাডভাইজার যেটা বলেছেন, এটা আসলে অসত্য। বিএনপির সাথে আপনি অপরাপর রাজনৈতিক দল, আপনি দেখেন আজকের পত্রিকায় প্রায় অনেক দল ডিসেম্বরে চায়। বাংলাদেশের সেনাবাহিনী তারাও আমাদের সাথে মানে তারা তো আগে থেকেই বলছে 18 মাসে নির্বাচন চায়। তো সে কেন বলতে পারবে না? তার বাসায়, তার ক্যান্টনমেন্টে বসে আপনি ক্যাবিনেট গঠন করতে পারেন, তো এই ট্রানজিট পিরিয়ডে সে ডেট দিতে পারবে না কেন? একটা আশঙ্কা, মানে একটা প্রস্তাব রাখতে পারবে না কেন? এতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল? তার তো ফোর্স বিভিন্ন জেলায় আছে, সে কতদিন রাখবে বাইরে? সেনাবাহিনীর ফোর্স তো বাইরে বেশি দিন রাখা যায় না। সে ওই দিকটাও চিন্তা করছে, সে ওই দিকটাও চিন্তা করতেছে যে তার তো সারা উপজেলা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী রাখছে, সেনাবাহিনী তো তার বেড়াকে নিয়ে যেতে হবে, সে তো চাচ্ছে তাড়াতাড়ি এসে করে। হ্যাঁ, এখন সেনাবাহিনী তো আপনার যেহেতু পুলিশের মোরাল ডাউন, আইন শৃঙ্খলার জন্যই তো সেনাবাহিনী সমস্ত জেলা উপজেলায় রাখছে। সরকারের প্রয়োজনে রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই তাদের দরকার রয়েছে, সেই জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমার একটা বিষয় জানার হলো যে সাম্প্রতিক এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলন আপনার সকল দলে এক ছিলেন, বা সাম্প্রতিক সময় একটা নিউজ এরকম আসছে যে এনসিপি এবং জামাত আসন ভাগাভাগির একটা ইয়ার কারণে আপনাদের সাথে একমত হচ্ছে, এটা আসলে বাস্তবতা? এখানে অনেক কিছু হতে পারে, আর আমাদের বোঝা উচিত যে আমাদের দু একজনের বক্তব্যে আমাদের মেইন বক্তব্য, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কি বলেন, আমাদের মহাসচিব কি বলেন, আমাদের পার্টির মুখপাত্র যারা আছেন, স্ট্যান্ডিং কমিটির আছেন দু একজন, আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আছেন, আপনাদের মূল কয়েকজনের কথা আপনাকে ধরতে হবে। আপনি যদি ঢালাওভাবে অন্যদের কথা, মানে আরও নেতা আমাদের তো থাকবে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাদের ব্যক্তিগত মতামত পেশ করেন, তো এটাকে আপনি দলীয়ভাবে বিবেচনা আনা যাবে না। তো আপনাকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান কি বলেন, পার্টির মহাসচিব, অন্যান্য মুখপাত্ররা কি বলেন, সেটা হলো ইম্পর্টেন্ট। আর এখানে আপনাকে চিন্তা করতে হবে যে
আপনি আমার কথা তো আপনাকে আমি যখন অনেক সময় পার্টির স্ট্যান্ডটা কি আমি কিছুটা জানি এবং তারেক সাহেবকে আমার পার্টির চিফ তাকে আমার ফলো করতে হবে নিঃসন্দেহে। সে আমার পার্টির চিফ যদি আমি ইফ আই বিলংস টু বিএনপি তো আমি যদি বিএনপি করি তাকে ফলো করতে হবে এর বাইরে যদি যায় কেউ তাহলে এটা আপনাকে ধরতে হবে যে এটা বোধ হয় তার ব্যক্তিগত মতামত এই যে একজন আপনার কাছে একটু জানতে চাই যে সাবেক ছাত্র নেতা হিসেবে ক্যাম্পাসের এখন যে পরিস্থিতি আসলে ফেসিবাদ বিরোধী আন্দোলন যারা এক ছিল তাদের মধ্যে এখন ডিভাইডেশন হচ্ছে এতে কি ক্যাম্পাসে এটা খারাপ হবে অস্থিতিশীল এটা অস্থিতিশীল হবে এটা এনসিপিকে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তারা যদি সামনের দিকে অগ্রসর হতে হয় আমি চাই তাদের ভবিষ্যৎ উন্নতি হোক ভালো করুক তাদের একটা স্যাক্রিফাইস ছিল কিন্তু তারা যেই পথ দেখাইতেছে যেভাবে করতেছে তারা আস্তে 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 বিতর্কিত হচ্ছে যেমন তারা যেই চিফ অ্যাডভাইজারের বাসার সামনে সচিবালয়ের সামনে মিছিল নিষিদ্ধ কিন্তু তারা কেয়ার করে না তারা আন্দোলন করতেছে তারা নিষিদ্ধটা কেন মানে না নিষিদ্ধ এরিয়ার ভিতরে কেন ঢুকে যায় যে তুমি যদি আইন না মানো তখন চিফ অ্যাডভাইজারকে বিতর্কিত করা হয় গভর্নমেন্ট বিতর্কিত হয়ে যায় নিরপেক্ষতা হারায় আবার অন্যরা ফলো করবে তো তুমি সহযোগিতা করবা প্রধান উপদেষ্টাকে এবং উপদেষ্টা পরিষদকে গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে যেমন আমরা সহযোগিতা করতে চাই আমরা তো আইন ভঙ্গ করতে চাই না তো প্রথমেই যদি এনসিপি ভঙ্গ করে তখন বিএনপি ভঙ্গ করবে জামাত ভঙ্গ করবে হেফাজত ভঙ্গ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি দাবি নেওয়া যায় তারা ভঙ্গ করবে ঢাকা ইউনিভার্সিটি যদি দাবি নেওয়া যায় তারা ভঙ্গ করবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি আসে তারা ভঙ্গ করবে তাহলে আগে তো এনসিপি ভঙ্গ করলো এনসিপি তো পথ দেখাই দিল তো তারা যাবে ওখানে ঠান্ডা পানি খাওয়াবে আর অন্যরা লাঠি পিঠা খাবে গ্রেপ্তার হবে এটা তো হয় না তো ফলে এই জিনিসগুলি এনসিপিকে খুব দায়িত্বশীল জায়গায় থাকতে হবে তাদের অবস্থানটা তাদেরকে বুঝতে হবে তাদের অবস্থানটাকে তাকে বুঝতে হবে আজকে যা জুলাই আগস্টে যে তাদের পজিশনটা ছিল বা তার পরবর্তীতে 2-3 মাস যে অবস্থানে ছিল এখন পত্রপত্রিকায় যেভাবে আসতেছে আপনার কি অমুকে নাহিদের পিএস এপিএস 200 কোটি টাকার মালিক আসিফের পিএস এপিএস 200 কোটি টাকার মালিক আসিফের আব্বা বিভিন্ন জায়গায় ঠিকাদারি এটা সেটা তদবির করে বেড়াচ্ছে তো এইভাবে যদি আপনার তারা যদি এই বয়সে এই মুহূর্তে যদি তারা বিতর্কিত হয়ে যায় এখন পত্রপত্রিকায় আসছে এগুলি তো খুব খারাপ জিনিস তো এই যে জিনিসটা আমরা তো এখানে ছিলাম এক সময় আমরা তো এরশাদের পতনে নেতৃত্ব দিয়েছিলাম আমরা তো আস্তে 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 আমাদের তো ওই সময় পার্টির ম্যাডাম শুধু আমানুল্লাহ আমান সাহেবকে নমিনেশন দিছিল তো সে চায়ও তো নাই ম্যাডাম দিয়েছে কারণ ওখানে মোস্তফা হোসেন মন্টু খুব শক্তিশালী নেতা তাকে হারাবার জন্য নৌকা মার্কার প্রার্থীকে হারাইতে হলে 90-এর গণঅভ্যুত্থানে নায়ককে দিতে হবে আমান সাহেবকে দিয়েছে খোকনকে বলছে ম্যাডাম খায়রুল খোকন ডাকসুর জিএস সে বলছে ম্যাডাম আমি তো প্রিপেয়ার্ড না আরেকজন ওখানে ইলেকশন করছে খোকন আরেকজন সুপারিশ করছে সে নমিনেশন পাইছে সে ইলেকশন করছে সে এমপি হয়ে আসছে আমি তো তখন ডাকসুতে ছিলাম এবং আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম তো আমাকে ওই সময় ম্যাডাম আমাকে ছাড়ে নাই আর আমি চাইও নাই নমিনেশন আমরা তো তখন জয়েন্ট কনভেনার আমানুল্লাহ আমান কনভেনার খোকন জয়েন্ট কনভেনার তা আমরা তো ওই কনভেনিং কমিটি মিলন জয়েন্ট কনভেনার আমরা তো 3জন জয়েন্ট কনভেনার তা আমানুল্লাহ আমান কনভেনার কনভেনিং কমিটি তো আমরা এরশাদের পতন করেছি আর ডাকসুর বিপিজিএস ডাকসুর নেতৃত্বে সকল ছাত্র সংগঠন মিলে ঐক্যবদ্ধ হয়ে সকল পার্টিকে নিয়ে আমরা ডাকসুর নেতৃত্বে একটি সফল ছাত্র গণঅভ্যুত্থান উপহার দিছি তো আমরা তো কারাকারি করি নাই মন্ত্রী দিতে হবে এমপি দিতে হবে এই জিনিসগুলি হয় কি মানুষের কাছে তখন তো তাদের চেয়ে আমার বয়স কিন্তু বেশি ছিল আমি কিন্তু মাস্টার্স পাস করে আরেকটা মাস্টার্সে ভর্তি হয়ে 86-এ মাস্টার্স পাস করলাম তারপরে আরেকটা মাস্টার্সে ভর্তি হয়ে 90 সালে আমি ইলেকশন করলাম ডাকসু তখন আমার বয়স 28 তো 28 বছর বয়সে তখন তো এরা তো আমার মনে হয় 22-24 হবে অনার্সও অনেকে পাস করে নাই অনার্স মাস্টার্স পাস করে আমি আরেকটা মাস্টার্সে ভর্তি হয়ে তারপরে আমি ডাকসুতে যাচ্ছি তারপরে এমপি হয়েছি তোমার যখন 32 বছর বয়স
32, আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট। তো ওই সময় তো আমি এমপি হলাম। ছাত্রদলের দায়িত্ব পালন করলাম 3 বছর। পালন করার পরে আমাকে ম্যাডাম আমাকে এমপি ইলেকশন করতে পাঠাইছে এলাকায়। তা আমাকে বলছে যাও, ঠিক আছে। আমি গেলাম, ইলেক্টেড হয়ে আসলাম। তারপরে এসে আমি ছাত্রদলের সেক্রেটারি থাকাকালীন আমি ইলেকশন করে আসছি। ইলেক্টেড হয়ে এসে আবার আমি ছাত্রদল থেকে সরে আমি এমপি হয়ে গেছি। পরে আমি আবার সোহেলের হাতে ছাত্রদলের দায়িত্ব দিলাম, ম্যাডামের কনসার্ন নিয়ে। এই তো। এই যে আপনি একটু কথা বলেন যে নতুন দলটা আসলে আসার পর থেকে ওদের পিএসটা দুর্নীতির সাথে চলে আসছে, বিতর্কিত। এখন শুনতেছি তো তাদের ভিতরে নাকি খণ্ড খণ্ড হচ্ছে। এগুলি তো খারাপ জিনিস। এদের আমরা চাই যে এরা বীর, তাহলে কেউ বীর হবে না। বীরেরা সম্মান পাক। এরা তো জাতীয় বীর। নাহিদ, হাসনাত, সার্জিস, আপনার আসিফ, এরা তো জাতীয় বীর। এরা তো বীরত্ব দেখিয়েছে। তো এই বীরত্ব, এরা তো সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু ওদের সম্মান তো ওদেরকে রাখতে হবে। তাদের বক্তব্য, তাদের আচার আচরণ, হাসনাতের কথা বলছিলাম, হ্যাঁ। তো এদের তো একটা ঐতিহাসিক ভূমিকা ছিল জুলাই আগস্টে, সামনে ছিল, অগ্রভাগে ছিল, ঠিক আছে। তো এখন সেটা যদি ধরে না রাখতে পারে, সে যদি তাদের বয়স এটা চিন্তা করতে হবে, তাদের অভিজ্ঞতা চিন্তা করতে হবে, তাদের স্ট্রেংথ কতটুকু সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, নির্বাচন কমিশনে যে স্ট্রেংথটা তো বোঝা উচিত। নির্বাচন কমিশন যে ঘেরাও করতে গেল, তখনও তো বুঝতে পারছে তাদের অবস্থানটা কি। উচিত হবে এটা, সেটা বড় কথা না, আমি কাউকে আন্ডারমাইন করছি না, যে বিএনপি বড় রাজনৈতিক দল, এটা সবাই জানে। এখন ফ্যাসিবাদ বিরোধী যারা আছে, জামাত, তাদের অবদান আছে, হেফাজতের অবদান আছে। এখন তো এনসিপির নাম হয়েছে, বাট এখনো নিবন্ধিত না। বাট এনসিপি হিসাবে ধরি যদি, তাহলে তারা তাদের অবস্থান থেকে সবাই মিলে আমরা যেন কটাক্ষ করে আক্রমণাত্মক কোনো কাজ না করি, তাহলে ফ্যাসিবাদ তারা কিন্তু পুনরুজ্জীবিত হবে, তারা কিন্তু সুযোগ পাবে। সুতরাং এই জিনিসটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া উচিত, যে আমরা বিচার করব, সংস্কারও করব, এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এই দেশ 17 বছর ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এডুকেশন সেক্টর বলেন, হেলথ সেক্টর বলেন, ইকোনমিক সেক্টর বলেন, ব্যাংক সিস্টেম, ব্যাংকের অবস্থা, ব্যাংক লুটপাট করেছে। বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা লুটপাট করার জন্য বাংলাদেশ ব্যাংকের আপনার কর্মকর্তারা পর্যন্ত আপনারা করছে, সহযোগিতা করছে। সজীবদের জয় টাকা বিভিন্নভাবে নিয়ে গেছে। তো এখন এদের তো কোনো দেশপ্রেম নাই, এবং এরা দেশটাকে একটা মগের মুল্লুক পাইছে। যা খুশি তাই করছে, লুটপাটের রাজত্ব করছে, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি ডলার পাচার করছে। তো এখন এদের যে কি হবে পরিণতি, মানে দুঃখজনক। তারপরে তো আমাদের জুলাই আগস্টে যে খুন করলো, এই খুনের ভিতরে আমাদের প্রায় 400-500 কর্মী, আমাদের বিএনপির ছাত্র জনতা মারা গেল প্রায় 1,500-এর মতো, 1,500-এর মতো মারা গেল। আমাদেরই আছে 400-500-র মতো। এর আগে তো আমাদের অনেক, আমাদের কর্মীদের আমাকে গুলি করে মেরে ফেলছিল, আমার লিভারে গুলি। আমি অবরোধ কর্মসূচি একটু পরে আসি, তার আগে একটু জানতে যে এই যে সাম্প্রতিক সময়ে যে বিতর্ক, ধরো এনসিপির সাথে কিন্তু জামাত বিএনপির বিরুদ্ধে এই ধরনের এক ধরনের বিতর্ক আছে। আমি খুব অপটিমিস্টিক, বুঝছেন। আমি কিন্তু খুব অপটিমিস্টিক, আমি খুব আশাবাদী। আমি মনে করি প্রত্যেকে রিয়ালাইজ করবে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা ছিল, বিএনপি, জামাত, হেফাজত এবং এনসিপি, প্রত্যেকে রিয়ালাইজ করবে, আশা করি আমি, যে দেশের বৃহত্তর স্বার্থে একটা সমঝোতা হবে, আশা করি। আমি মনে করি চিফ অ্যাডভাইজার আসার পরে আমার মনে হয় আমাদেরকে বোধহয় 2 তারিখে ডাকছে। তো সেখানে আশা করি একটা ভালো কিছু রেজাল্ট হতে পারে। আপনার ব্যস্ততা মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। একটু জানতে চাই যে আপনার আসলে যেটা বলছিলেন যে আপনার পেটে এখনো গুলি আছে, এই যে 15টা বছর আপনার আসলে
কেমন আপনার দিনগুলো কেটেছে এটা নিয়ে যদি একটু এমন কোনো গল্প আছে যেগুলো আসলে আপনি এখন পর্যন্ত বলতে পারেন না বা আমি ধরেন অবরোধ কর্মসূচি ছিল, সে অবরোধ কর্মসূচি পালন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সাভার আমিনবাজারে, সেখানে আমানুল্লাহ আমান সাহেবের এলাকা, সে এবং আমি সেখানে আমরা দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সকাল থেকে আমরা ছিলাম। অবরোধ কর্মসূচি আমাদের একটা সাংবিধানিক অধিকার, রাজনৈতিক কর্মসূচি, জাতীয় কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা গিয়েছিলাম। সকাল থেকে ছিলাম, মিটিং করেছি, পথসভা করেছি ওখানে। একটা পর্যায়ে সকাল 11টার দিকে পুলিশ যখন লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস, ওই সময় আমি তখন দাঁড়িয়ে থাকি, আমাকে ঘিরে ফেলে। বাকি সব অনেকেই সরে যায়, 2-4 জন সাংবাদিক ছিল। তো পুলিশ আমাকে ঘেরাও করে, আমি দাঁড়িয়েছিলাম। তখন এক পুলিশ তারা চিনে আমাকে, সকাল থেকে তো দেখছে, আমার মাথায় বাড়ি দিল একজনে। আর এক সিপা, আমি তাকে বললাম যে ভাই আমাকে তোমরা মারতেছো কেন? আমি তো চোর না, ডাকাতো না। ইফ আই ডু অফেন্স ইউ ক্যান অ্যারেস্ট মি। তোমরা আমাকে অ্যারেস্ট করতে পারো তোমাদের দৃষ্টিতে, যদি আমি অফেন্স কিছু করে থাকি, যদি কোনো কিছু ভুল করে থাকি, তোমরা তো আমাকে মারতে, ইউ ক্যানট বিট মি। তো আমি এগুলি বলার পরে আরেকজনে দেখি যে আমার পিছন থেকে আমার আরেকজনে গুলি করে বললো, একদম মারার লেগে। তখন আমি ভাবলাম যে এই মাস্টার প্ল্যান, এটা শেখ হাসিনার নির্দেশে আমাকে গুলি করছে। কারণ পুলিশ অফিসার তো আমাকে চিনে, আমি 3বার এমপি, আমি ছিলাম, তো ছাত্রদলের দায়িত্ব ছিলাম, ডাকসুর দায়িত্বে ছিলাম, তো আমাকে তো চিনে পুলিশ। এইভাবে যে গুলি করবে এটা চিন্তাও করতে পারি নাই। যাই হোক, পরে আমার স্কয়ার হাসপাতালে চিকিৎসা হয়। আমার নেত্রী সাথে সাথে জানতে পেরে আমার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার কারণে, ওনার চেষ্টা, ওনার প্রচেষ্টা এবং আল্লাহর ইচ্ছায়, আর দেশের মানুষ আমাকে প্রায় 22 ব্যাগ রক্ত দিছে। 25 ব্যাগ রক্ত আরও রিজার্ভ ছিল। আমার অপারেশন হয়েছে 4 ঘন্টা ব্যাপী। আমার পেট কেটে গুলি বার করেছে এবং পরিত্যক্ত রক্ত বের করে 22 ব্যাগ রক্ত দেশের জনগণ দিয়েছে আমার ইয়ে করার জন্য, আরও ব্যাগ রিজার্ভ ছিল। এবং ম্যাডামের প্রতি আমি খুব কৃতজ্ঞ। নেত্রী যদি ওই সময় পদক্ষেপটা না নিত, ডাক্তার জাহিদ ভাইকে যদি না পাঠাইতো যথাসময়ে, ম্যাডাম জাস্ট বলেছেন যে জাহিদ তুমি কোথায়? জাহিদ ভাই, ডাক্তার জাহিদ ভাই বলছে আমি পল্টনে। তখন জাহিদ ভাই, ম্যাডাম বলছে যে আমার আলম গুলি খাইছে, তাড়াতাড়ি স্কোয়ারে যাও। ম্যাডামের এই নির্দেশনার সাথে সাথে জাহিদ ভাই স্কোয়ারে আসে। জাহিদ ভাই এতটা বুঝতে পারে না যে আমার অবস্থা খুব সিরিয়াস। ম্যাডাম বলার পরে সে দৌড়ে আসছে। সে একটু আমাকে বলছে, আমি সুস্থ হওয়ার পরে, যে আলম ভাই আমি তো এত সিরিয়াস, আমি বুঝতে পারি না, ম্যাডাম আমাকে বলছে দাও। আর জাহিদ ভাই যদি ওই সময় না আসতো, ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট ছিল ম্যাডামের নির্দেশটা। ওই নির্দেশটা না যদি দিত, জাহিদ ভাই অত তাড়াতাড়ি আসে না। আর জাহিদ ভাই যদি ওই সময় তাড়াতাড়ি না আসতো স্কোয়ারে, আমার স্কোয়ারে আমাকে তারা নিবে না। আমার প্রাইভেট সেক্রেটারি, সে গাড়ি রেডি করছে আমাকে, ওরা বলছে ডাক্তাররা যে এখানে চিকিৎসা হবে না। অর্থাৎ ঝামেলা মুক্ত করার জন্য ওখানে হাজার হাজার লোকজন চলে আসছে। তারা চলে আসছে ওই ভয়ে বোধহয় স্কোয়ার তাকে আমাকে রিফিউজ করছে যে আপনারা বক্ষব্যাধি বা ঢাকা মেডিকেলে নিয়ে যান। গাড়ি রেডিও করছে, ওই মুহূর্তে জাহিদ ভাই হাজির। আল্লাহ রসিম রহমত, জাহিদ ভাই আইসেই ওটিতে ঢুকায় ফেলাইছে। তার পরিচিত, তার বন্ধুবান্ধব ডাক্তার, হ্যাঁ, যে রুহুল হাসান জোয়ারদার, খুব ভালো অপারেশন করছে, একজন ভালো ডাক্তার, ভালো ফিজিশিয়ান। রুহুল হাসান জোয়ারদার সাহেব তার জাহিদ ভাইয়ের খুব কোর্সমেট, ময়মনসিংহ মেডিকেলের ছাত্র, একসাথে পড়ছে, কোর্সমেট। আল্লাহরই রহমত, রুহুল হাসান জোয়ারদার অপারেশন করছে এবং রুহুল হাসান জোয়ারদারকে ধরে তাড়াতাড়ি ওটিতে ঢুকাইছে। 4 ঘন্টা অপারেশন পরে সাথে সাথে ম্যাডাম আসছে। এসে ম্যাডাম, আমি যখন বেরিয়েছি পরে ওটি থেকে, তখন সাথে সাথেই ম্যাডাম আসছে, কিন্তু আগেই জাহিদ ভাইকে পাঠাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার, যার ফলে এখনও আমার গুলি 2টা ছোট ছোট স্প্লিন্টার আমার 2টা লিভারে আছে, যেটা বাইর করতে উনিও পারেন নাই, রোহিত সাহেব চেষ্টা করছিলেন, কারণ ব্লিডিং বন্ধ হবে না। পরবর্তীতে আমি আবার এক পর্যায়ে সুস্থ হওয়ার পরে আমেরিকা যাই ম্যাডামের পারমিশন নিয়ে। ম্যাডাম আবার আমেরিকাতে বলে দেয়
ওখানে যারা নেতৃবৃন্দ আছে, ওখানে যাওয়ার পরে তারা আমাকে রিসিভ করে, আমি হাসপাতালে ভর্তি হই। আমেরিকাতে চিকিৎসা হয়, সেখানে তারা আলাদাভাবে ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনে তারা একই কথা বলল যে এই জায়গা থেকে গুলিটা বের করা যাবে না, খুব ডিপে আছে, তাহলে ওইখান থেকে ব্লিডিং হবে, ব্লিডিং বন্ধ হবে না। যার ফলে এখনো আমি ওই দুইটা শেখ হাসিনার উপহার আমি ক্যারি করছি। শেষ প্রশ্ন, আসলে আপনার যে নির্বাচনী এলাকা চরফ্যাশন এবং মনপুরার জন্য আপনার কি বার্তা? আসলে চরফ্যাশন মনপুরা থেকে আমি 3 বার নির্বাচিত হয়েছি। ছাত্র রাজনীতি শেষ করি প্রথমে, আমি আগেও বললাম, পরপর 3 বার ইনশাল্লাহ। তারপরে আমাকে আবার পার্টি নীতি নির্ধারকরা এবং গতবারও তারেক রহমান সাহেব আমার অ্যাক্টিং চেয়ারম্যান এবং স্ট্যান্ডিং কমিটি আমাকে 18 সালে যখন আমি নির্বাচন করেছিলাম, 24 সালে তো আমরা নির্বাচন করি নাই, বয়কট করেছি, ভুয়া নির্বাচন, আমি ডামি, ওরা করছে ইলেকশন। তো 18 সালে আমরা করেছিলাম, যে কোনো কারণে হোক, বিদেশি চাপে বা বিভিন্নভাবে সবাই বলছে যে না যান ইলেকশনে যান। তো এটা গেছি আমরা আওয়ামী লীগের চেহারাটা দেখার জন্য এবং দেশবাসীকে ফোকাস করার জন্য যে আওয়ামী লীগ কী জিনিস দেখেন, নিউ জেনারেশনকে দেখাইছি, দেশবাসীকে দেখাইছি, বিশ্ববাসীকেও দেখাইছি। ওইটাও একটা আন্দোলনের পার্ট। আর 24 সালে আবার ইলেকশন বয়কট করা, ওইটাও একটা আন্দোলনের পার্ট। এই জুলাই আগস্টের বিপ্লবের ওইটাও কিন্তু আমাদের ইলেকশন বয়কট করা আন্দোলনকে বিরাট সামনের দিকে নিয়ে গেছে, জনগণকে অনেক দূরে নিয়ে গেছে। জনগণ ভোট দিতে পারে নাই। 18 সালে দিনের ভোট রাতে করছে। অংশগ্রহণ করা এবং 24 সালে না করা, এগুলো কিন্তু সবই, এগুলি কিন্তু খাটো করে দেখা যাবে না, এগুলিরই বিস্ফোরণ ঘটছে। এই জন্যই জনতার বিপ্লব, জনতার অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, এই ফ্যাসিস্ট বিরোধী। তো ছাত্রদের সামনে বুক পাইতে দিচ্ছে, সাইদের বুক পেতে দিচ্ছে, এগুলি অবশ্যই প্রশংসার দাবি রাখে। সাহসিকতা, এই সাহসিকতাটা অবশ্যই প্রয়োজন ছিল এবং যার ফলে আমরা একটা ফ্যাসিস্ট বিরোধী আমরা রাষ্ট্র পেয়েছি। এখন আমাদের আগামী দিনে আমরা চাই যে ফ্যাসিবাদ বিরোধী যে গণতান্ত্রিক একটি সরকার এবং গণতান্ত্রিক আচরণ করবে এবং এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সামাজিক নিরাপত্তা থাকবে, মানুষের সামাজিক ন্যায় বিচার থাকবে, বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে, যেটা আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমার নেতা বাক ব্যক্তির স্বাধীনতা দিয়েছে, প্রেস ক্লাব উপহার দিয়েছে, জাতীয় প্রেস ক্লাব, সকল পত্রিকার স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। সুতরাং গণতন্ত্রে কিন্তু এগুলো থাকতে হবে। এখানে যদি আপনি গলা টিপে ধরেন সংবাদপত্রের, এখানে যদি আপনি চ্যানেলগুলির গলা টিপা ধরেন, এখানে যদি আপনি মানে বিভিন্নভাবে মনিটরিং করেন, তাহলে কিন্তু আপনার ফ্যাসিস্ট কায়দায় আবার নিজেকে আপনার তৈরি করবে। তো আমি আশা করব যে আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি কখনোই স্বৈরাচার আচরণ করে নাই। অতীতের ইতিহাস যদি দেখেন, বেগম খালেদা জিয়া জনগণের 96-এ বহুতভাবে সে ক্ষমতা থাকতে পারত। প্রশাসনকে ব্যবহার করে বুঝতে হবে যে বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, জনগণের চাহিদা অনুযায়ী, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে। আপনি দেখেন 96-এ খালেদা জিয়া আপনার 15 ফেব্রুয়ারি নির্বাচন করার পরে জনগণ যখন চাপ দিচ্ছে, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে, সবাই এক হয়ে বলল যে তত্ত্বাবধায়ক সরকার, 173 দিন হরতাল করলো। তারপরে সে ইলেকশন করে পার্লামেন্টে, আমি এমপি ছিলাম তখন, আমরা নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার পাশ করলাম এবং খালেদা জিয়া যখন তাদের দাবির প্রেক্ষিতে পাশ করে আইন সংশোধন করে আমরা পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার তো খালেদা জিয়া আনছে এবং জনগণের প্রতি শ্রদ্ধা রেখে সে 5 বছর থাকে নাই। 5 বছর থাকতে পারতো, থাকে নাই, সে 2 মাস 3 মাস থেকেই দিয়ে দিচ্ছে। আপনাকে বুঝতে হবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, খালেদা জিয়া অনেক ডেমোক্রেটিক, জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং জিয়াউর রহমানও ঠিক একইভাবে জনগণের চাহিদা অনুযায়ী কাজ করেছেন, জনগণেরই উপকার করেছেন, জনগণকে এই দেশ স্বনির্ভর করেছেন, এই দেশকে একটা
আপনার একটা সুন্দর সভ্য জাতিতে পরিণত করেছেন, সেনাবাহিনীকে সুশৃঙ্খল করেছেন, গার্মেন্টস শিল্প দিয়েছেন, আপনার রেমিটেন্স বিদেশে মানুষ রপ্তানি করেছেন, রেমিটেন্স আসতেছে আজকে, তো চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমান খালকাটা বিপ্লবের মাধ্যমে। তো আপনাকে জিয়াউর রহমানের চিন্তাগুলি আপনি দেখেন, শিল্প বিপ্লব জিয়াউর রহমানের, কৃষি বিপ্লব জিয়াউর রহমানের, কৃষির উপরে কৃষি প্রধান দেশ, কৃষির উপরে উনি ইয়ে করেছেন। তো এই জিনিসগুলো আমার জিয়াউর রহমানের ছেলে বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান, তার বক্তব্যগুলো দেখেন, আপনি তার কর্মসূচিগুলো দেখেন, কিছুদিন যাবতীয় সে বক্তব্য রাখছে এবং আমাদের কোনো ছেলে পেলে যদি অন্যায় করে তাকে পুলিশের হাতে দিতে বলছে, আমাদের কোনো ছেলে পেলে যদি চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী, কোনো রকম দখলবাজি করে তাদেরকে কেন আইন প্রয়োগকারী সংস্থা আইনের আওতায় আনছে না? আমরা তো ক্ষমতায় নাই, এগুলি আমাদের না, তারা চাঁদাবাজ আমাদের দলের না, স্ট্রেট তাদেরকে গ্রেপ্তার করবে, মাস্তানি করবে, দখলবাজি করবে, আইন প্রয়োগকারী সংস্থা ধরবে, পুলিশের সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, ধরবে। সরকারে তো আমরা নাই, আমরা বলতে পারি, আমার পার্টির চিফ তো বলছে, এবং যারাই করে যার কাছে তার কাছে খবর আসে সে তো এক্সপেল করে দিচ্ছে। এখন আমরা যদি বলি যে এই দুষ্কৃতিকারীরা ছাত্রলীগের, যুবলীগ, বিএনপির নাম বইলা তারা যদি আকাম করে বিএনপিকে পচাইতে চায়, সরকার চুপ করে রয়েছে বা পুলিশ চুপ করে রয়েছে, পুলিশের ভিতরে হয়তো আওয়ামী লীগ কিছু লোক আছে, তারা ধরে না। এই জন্যই তো তাড়াতাড়ি দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা ইলেকশনটা চাচ্ছি। ইলেকশন দিবে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, জনগণ যদি আমাদেরকে বসায় বসাবে, না বসালে না বসাবে, কিন্তু জনগণ যদি আমাদেরকে বসায়, জনগণকে বাধা দেওয়ার কে? আপনি। জনগণ যদি আমাকে গ্রহণ করে, আপনি বাধা দেওয়ার কে? এই জন্য চাই আমরা একটা সুষ্ঠু ভোট, সুষ্ঠু ভোট দেন, নিরপেক্ষ ভোট দেন, আর চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যেন কোনোভাবে বিতর্কিত না হয়। কাউকে আদর করবেন আর কাউকে পিটাবেন, এটা হবে না। আপনি আমাদের সকলের অভিভাবক, আপনি একা কোনো একটা নির্দিষ্ট শক্তির অভিভাবক না, আপনি আমাদের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, আমরা অনেক নির্যাতিত, আমাদেরকেও কেন আপনি দূরে ঠেলে দেন? সবার অভিভাবক আপনি, আমরা তো ডে ওয়ান থেকে আপনাকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনাকে কেউ কেউ ব্যর্থ করতে চায়। আপনার ব্যর্থতার ইতিহাস নাই, আপনার সফলতার ইতিহাস। আমরা চাই আপনি সফল হন, আপনি যেন কোনোভাবেই অসম্মানিত হন না হন। আমরা যেমন আপনি যেন অসম্মান না হন, আর আমি এটাও চাই যারা ছাত্র নেতা নতুন তৈরি হয়েছে তারা আগামী দিনে নেতা হবে, এরা যেন তাদের বীরত্ব, তাদের সম্মান তারা যেন নষ্ট না করে, সহনশীলভাবে অগ্রসর হোক। তারুণ্য সবকিছু ঠিক ছিল, এখন যেহেতু আমাদের সকলের সরকার, আমরা সহযোগিতা করব, তরুণরা আস্তে আস্তে রাজনীতি শিখবে, তারা এগিয়ে যাবে। আমরা চাই তারা এমপি হোক, মন্ত্রী হোক, এগিয়ে যাক, তাহলে কেউ সামনের দিকে আর রিস্ক নেবে না, বীর হবে না, বীর জন্ম নেবে না, গণ অভ্যুত্থান আর হবে না। সুতরাং দেশে যে কোনো ক্রাইসিসে ছাত্ররা সবসময় ভূমিকা রাখে। অতীতে গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সকল অভ্যুত্থানেই ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে। তার মানে এই না ছাত্ররা যা রাষ্ট্রের কাঠামোতে ঢুকছে। আপনি বয়স চিন্তা করতে হবে, আমি এই বয়সে কি রাষ্ট্রে ঢুকবো? আমার এত কেন উচ্চাভিলাষ? আমি কেন মন্ত্রী পরিষদে উপদেষ্টা যাব? আমার তো বয়স হয় নাই উপদেষ্টা হওয়ার। আমি বললাম না একটু আগে, আমরা তো বলি নাই আমাদের এমপি হইতে হবে। এমপি আমানুল্লাহ আমান হওয়ার পরে মন্ত্রীও তো হয় নাই, মন্ত্রীও তো চাই নাই, দাবিও তো করি নাই, একটাও মন্ত্রী হয় নাই। 91-এ তো কেউ মন্ত্রী হয়নি আমাদের, 90-এর গণঅভ্যুত্থানে আমরা কিন্তু ওদের চেয়ে বয়স বেশি ছিল। তো এগুলি ঠান্ডা মাথায় আগাইতে হবে। আমি চাই তারা আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করুক। ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য
আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা, ডাকসুর সাবেক এজিএস, প্রফেশন মন্ত্রণালয়ের সাবেক 3বার এমপি জনাব নাজিমুদ্দিন আলম। এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।